প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, ক্লাস 10-এর। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। আজকে মূলত আমরা আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ক্লাস 10 এর ভূগোলের যে প্রথম চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক পোর্শনে, সেটা হলো এটি। দেখো, প্রথমেই একটা জিনিস আগে বলে রাখি যে বহির্জাত প্রক্রিয়া অ্যাকচুয়ালি মানেটা কি, ঠিক? এবং তাদের দ্বারা কি কি ভূমিরূপই বা দেখা যায় সেটা আমাদেরকে খুব ডিটেলসে আলোচনা করতে হবে। যেমন ধরো, প্রথমে তোমাকে আমি বলে রাখি যে মনে করো এই ধরো একটা পৃথিবী। এবার এই পৃথিবীর ভিতরে যখন কোনো কাজ হয়, আবার পৃথিবীর উপরিভাগেও কিন্তু কোনো কাজ হয়ে থাকে। তো একটা জিনিস দেখো যে বহির্জাতর যে বহি, তার মানেই হচ্ছে কিন্তু বাইরে, আর জাত শব্দের মানে হচ্ছে এখানে কি ঘটা বা হওয়া। তাহলে বহির্জাত মানে কি না, বহির্জাত শব্দের অর্থটাই হলো যেগুলি বাইরে ঘটে। তার অন্তর্জাত মানে কি না, পৃথিবীর ভূ অভ্যন্তরণ ভাগে যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোকে বলা হচ্ছে কি না অন্তর্জাত প্রক্রিয়া। এবার অন্তর্জাত প্রক্রিয়া যেমন কি কি হতে পারে, যেমন ভূমিকম্প হতে পারে, তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? তো বলছে সূর্য, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি বাহ্যিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয় পেয়ে এবং নিচু স্থান সঞ্চয় কার্যের মাধ্যমে ভরাট হয়ে সমতল বা পরিবর্তিত হওয়ার যে প্রাকৃতিক প্রক্রিয়া তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। এক কথায় ভূপৃষ্ঠের বাইরে সূর্য, নদী, হিমবাহ দ্বারা যে সকল কাজগুলো হয়ে থাকে তাকে আমরা বলে থাকছি কি না বহির্জাত প্রক্রিয়া। এবার এই প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। যেমন কার্যকাল, এটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। তো দীর্ঘ সময় ধরে চলতে থাকে এই কথাটা কেন বলছি, তার কারণ হলো না এটি একটি ধীর গতির প্রক্রিয়া। এটাও কিন্তু একটা লেখা যায়। নেক্সট, প্রধান উপাদান, নদী, হিমবাহ, বায়ু ও সমুদ্র তরঙ্গ এর হচ্ছে প্রধান উপাদান। তার মধ্যে প্রধান অবশ্যই নদী। কাজের ধরন কি, ক্ষয়, বহন ও সঞ্চয়। এই তিনটে প্রধান কাজের মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন করে। লক্ষ্য, এর প্রধান লক্ষ্যই হলো যে উঁচু যে ভূমিগুলো রয়েছে সেগুলোকে ক্ষয় করা এবং নিচু ভূমিগুলিকে ভরাট করে সেগুলিকে সমতলে পরিণত করা। ফর এক্সাম্পল, ধরো এখানে কোনো একটা ভূমি রয়েছে এরকম, এই হয়তো ঢেউখাল। তাহলে এর কাজ কি হবে না, এই যে জায়গাটা আছে সেটাকে ক্ষয় করা আর এই জায়গাটায় ধীরে 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 সঞ্চয় করা, আবার এটাকে ক্ষয় করা, এটাকে ধীরে 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 সঞ্চয় করা। এর ফলে কি হবে, একটা সময় গিয়ে এই জায়গাটার মধ্যে একটা সামঞ্জস্য বা সমতা চলে আসবে। এই যতদিন পর্যন্ত এই কাজটা না হবে ততদিন এটা কিন্তু চলতেই থাকবে। উদাহরণ দেখুন, নদীর কাজের ফলে যেমন গিরিখাত সৃষ্টি হয়, বায়ুর কাজের ফলে বালিয়াড়ি সৃষ্টি হয় এবং হিমবাহের কাজের ফলে ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। তো এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য।
আর এই বহির্জাত প্রক্রিয়ার যে মূল উৎস সেটা কিন্তু সূর্য। কারণ এই সূর্য যদি না থাকে তাহলে বাদবাকি যে এজেন্ট গুলো রয়েছে, যেমন নদী, হিমবাহ বা বায়ু, এরা কাজ করার জন্য যে শক্তিটুকু প্রয়োজন সেটা তারা পাবে না। এই জন্য বহির্জাত শক্তিগুলির প্রধান উৎস কে না সূর্য। বাদবাকিগুলো কি, যেমন নদী, হিমবাহ, বায়ু, এর হচ্ছে এক একটা করে এজেন্ট। এখন প্রশ্ন হলো যে এরা কিভাবে কাজ করে, সে তার প্রত্যেকটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব পরবর্তী ক্লাসগুলোকে। আজকে আমরা মূলত জানবো যে এই যে বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কি। তো আমরা একটু আগে বললাম বহির্জাত প্রক্রিয়া কি। এবার এই বহির্জাত প্রক্রিয়া তিনটা ভাবে কিন্তু কাজ করে থাকে। যেমন প্রথমে যদি বলি তাহলে সেটা হবে অবশ্যই ক্ষয়, এবং 2 নম্বর হচ্ছে বহন, এবং 3 নম্বর হচ্ছে সঞ্চয়। এই হচ্ছে তিনটে পদ্ধতি। এবার এই তিনটে পদ্ধতিকে পরিপূর্ণ করার জন্য যে কাজগুলো হয়ে থাকে, মানে তিনটে পদ্ধতিকে যদি আমি একসঙ্গে বলি তাহলে সেটা হবে কি না এই পর্যায়। তো দেখো পর্যায়ন কাকে বলে। তো বলছে বহির্জাত প্রক্রিয়া সমূহ ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অবরোহণ, আরোহণ ও জৈবিক পদ্ধতিতে অসমতল এবং বন্ধুর প্রকৃতির ভূমিভাগের উচ্চতার পরিবর্তন ঘটিয়ে সমতল ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। এক কথায় যে ছবিটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এটার কাজ কি, ধরো এই জায়গাটা প্রথমে কি কাজ করবে, ক্ষয়, তারপর সেটাকে বহন করতে করতে কোথায় নিয়ে এসে ফেলবে, এই জায়গাটায় দিয়ে। এখানে যেটা হবে সেটা কি, এই যে প্রসেসটা এখানে যে আসছে এটা কি না, এটা হচ্ছে বহন। আর এই কাজটা কি, সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে এই যে ক্ষয় এবং বহন এবং সঞ্চয় তিনটে কাজের মধ্যে দিয়ে কি হয়, একটা অসমতল যে ভূমিভাগ সেটা আস্তে আস্তে কিন্তু এবার সমতলে পরিণত হবে। এটাকে আমরা কি বলছি, পর্যায়ন। তো পর্যায়ন মানে কি, এক কথায় অবরোহণ এবং আরোহণ তার সম্মিলিত ফল। মাথায় রাখবে পর্যায়ন মানেই হচ্ছে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল। এবার এই পর্যায়ন কমপ্লিট করতে গেলে তিনটে পদ্ধতি লাগে। যেমন কি কি, এক হচ্ছে অবরোহণ, আরোহণ এবং জৈবিক পদ্ধতি। এবার এই তিনটে নিয়ে আমরা একটু আলোচনা করি। অবরোহণ কাকে বলে। তো প্রথমেই আমি চলে আসি, অবরোহণ মানে হচ্ছে কিন্তু ক্ষয়। যেমন ধরো অব মানে হচ্ছে ক্ষয়, আর রোহণ মানে হচ্ছে এক স্থান থেকে সরে নিয়ে যাও, বা আমি এখানে বলতে পারি অপসারণ। তাহলে অবরোহণ মানে কি না, আগে প্রথমে ক্ষয় হবে এবং সেটাকে অপসারণ করে নিয়ে যাবে। পাশে তোমরা ছবিটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো কি বলছে, যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের শিলার, এটা তালবস্য হবে, ক্ষয় ও সেগুলির অপসারণ হয়ে থাকে তাকে অবরোহণ বলে। এক কথায় অবরোহণ সমান কি, ক্ষয় প্লাস অপসারণ। এই যে দেখো এই জায়গাটা কিন্তু আগে এতটা ছিল, আস্তে আস্তে সেটা কি হয়েছে, ক্ষয় হয়েছে, তারপরে সেটা অপসারণ হয়ে কোথায় হয়েছে না এখানে সঞ্চিত হতে শুরু করেছে। কারণ অবরোহণ এবং আরোহণ কিন্তু
একই কাজ, কারণ একটা যদি ক্ষয় হয় তাহলে সেই ক্ষয়টা কোথায় যাবে, নিশ্চয়ই কোথাও না কোথাও রাখতে হবে। তো সেটা হচ্ছে কথা, এইটা ক্ষয় হয়েছে আর সেটা এখানে এসে সঞ্চিত হয়েছে। আবার দেখো এখানে ক্ষয় হয়েছে, এখানে এসে কিন্তু সঞ্চিত হয়েছে। এর ফলে দেখো এই যে ভূমিটা এতটা উঁচু ছিল এবং এটাতে এতটা নিচু ছিল, সেটা কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা সামঞ্জস্য জায়গায় চলে আসছে। এটা আরো ক্ষয় হবে, এটা একটু ভরাট হবে, এই করতে করতে একসময় কিন্তু এটা একদম প্রপার এরকম হয়ে যাবে। ওটাকে বলা হচ্ছে পর্যায়ন। তো এই পর্যায়ন হতে গেলে আগে কি কি লাগবে? ক্ষয় লাগবে, বহন লাগবে। তার মধ্যে ক্ষয়টাকে আমরা কি বলছি? অবরোহণ। এবার চলে আসি যে অবরোহণ তো কাকে বলতে পেলাম, তার কিছু বৈশিষ্ট্য। যেমন এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু একদিনে হয় না, খুব ধীর গতির কিন্তু একটা প্রক্রিয়া, তার মানে এটা কি খুব ধীর। আর এই কাজে সব থেকে বেশি হেল্প করে কে? নদী। কারণ নদী যেন একটা প্রবাহমান জিনিস, কখনো জল বাড়ে কখনো কমে, তার কারণের জন্য কি হয়, জলের কাজটা খুব ভালোভাবে দেখা যায়। ভূমির উচ্চতা হ্রাস পায়, কারণ অবরোহণ মানেই কি ক্ষয়। তো ক্ষয় মানে কি, এই যে ভূমিটা ছিল তার উচ্চতা কি হবে? হ্রাসই পাবে। ইনসেলবার্জ, মোনাডাঙ্ক, মেসা, তারপরে বিউট বা বাটে প্রভৃতি ভূমিরূপ কিন্তু এখানে গঠন করে। তো আই হোপ তোমাদের কাছে এটা ক্লিয়ার যে অবরোহণ জিনিসটা আসলে কাকে বলে। এরপরে আমরা পড়বো আরোহণ কাকে বলে। সেম একই জিনিস, যেটা ক্ষয় হয় সেটা কিন্তু এবার সঞ্চিত হতে শুরু করবে। তাহলে যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থ সমূহ পরিবাহিত হয়ে কোনো নিম্নস্থানে সঞ্চিত হয়, এটা হচ্ছে মেন সঞ্চিত হয়, তথা ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে, তাকে আরোহণ প্রক্রিয়া বলে। দেখো আরোহণ মানে হচ্ছে কি সঞ্চয়, সেম একই ছবি, এটা ক্ষয় আর এই যে এটা কিন্তু ভরাট হয়েছে। কিন্তু এই জায়গাটা আগে কতটুকু ছিল? এতদূর। তার মানে এটা কিন্তু একটা নিচু জায়গা ছিল, সেটা আস্তে আস্তে এখন কি হয়েছে, এটা কিন্তু উচ্চ হতে শুরু করেছে। এই প্রসেসটাকেই বলছে কি না, আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ এক কথায় কি, যে যেটা ক্ষয় সেটাই পরিবহন এবং সেটাই সঞ্চয়। ওভারঅল এই সঞ্চয়টা, কিন্তু সঞ্চয় তো একদিনে হবে না, সেটাকে আগে ক্ষয় হতে হবে, তারপর সেটাকে পরিবহন হতে হবে। কারণ ধরো এখানে কোন একটা পাহাড় আছে, সেটা ক্ষয় হলো, কিন্তু সেটা যদি পরিবহন না হয়, তাহলে এই যে নিচু জায়গাটা যেখানে রয়েছে সেখানে ভরাট হবে কি করে? তাই ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় তিনটে মিলে কাজটা হয়, এবং তখন তার নাম কি হয়? আরোহণ। বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এটাও অবশ্যই কি একটা ধীর প্রক্রিয়া। এখানে নদী, হিমবাহ, বায়ু মুখ্য ভূমিকা পালন করে, কারণ কি বাতাসও বয়ে নিয়ে যায়। পর্যায়িত ভূমিরূপ গড়ে ওঠে। পর্যায়িত ভূমিরূপ কি সেটা পরে আমরা আলোচনা করব। মাথায় রাখবে এক কথা এরকম একটা সামঞ্জস্য ভূমিরূপ গড়ে ওঠে, মানে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি পর্যায়িত ভূমিরূপ। স্বাভাবিক বাঁধ, এটা বাঁধটা মিস্টেক হয়ে গেছে, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি গড়ে ওঠে। তো আশা করছি তোমাদের এতদূর অব্দি ক্লিয়ার আছে। চলে আসি আমরা পরেরটায়। পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং বলতে কি বোঝো? দেখো পুঞ্জিত ক্ষয় বিষয়টা কি, তোমরা অবশ্যই পড়বে সংজ্ঞাটা, কিন্তু আগে বলে রাখি। এই ধরো কোনো পাহাড়ি অঞ্চল রয়েছে, একটা পাহাড়ি হয়তো এলাকা আছে, এবার এইরকম জায়গায় হয়তো কোন একটা টিলা মতো রয়েছে, সেটা কি হয়, এই জায়গাটা এটা টিলা হয়তো পড়ে না, তারপর যখন বর্ষার জল হয় তখন এই মাটিটা কিন্তু নরম হয়ে যায়, এই যে মাটিতে থাকে এটা কিন্তু নরম হয়ে যায়। ফলে কি হয়, তখন এই ভূমির ঢাল বরাবর এই কিন্তু নিচের দিকে নামতে শুরু করে, অর্থাৎ এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, শেষে সমুদ্রে। এই যে এইখান থেকে এত দূর যে আসা, এটাকেই কি বলা হচ্ছে? পুঞ্জিত ক্ষয়। সংজ্ঞা কি বলছে? বলছে যখন মাটির উপরের স্তর, শিলাখণ্ড বা অন্যান্য উপাদান মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
ভূমির ঢাল বরাবর নিচে নেমে যায় বা স্থানান্তরিত হয়, তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলে। এটি একটি ক্ষয় প্রক্রিয়া যেখানে আবহাওয়ার কারণে শিলাস্তূপ আলগা হয়ে মূল স্থান থেকে সরে যায়। আবহাওয়া মানে কি? আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, জলবায়ু ইত্যাদির কারণে। এখানে যেমন বৃষ্টিপাত একটা, এবং এটি মূলত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এটা মাথায় রাখতে হবে, এটা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এর কিছু বৈশিষ্ট্য, যেমন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে, কারণ এটা মাথায় রাখবে প্রথম কাজই হচ্ছে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি। এই কিন্তু শুধু নিচের দিকে নেমে আসে, একে কিন্তু কেউ ক্ষয় করে না, কিচ্ছু না। এক্ষেত্রে জলের উপস্থিতি পুঞ্জিত ক্ষয়কে ত্বরান্বিত করলেও জল পরিবহনের মাধ্যম নয়। জল কি করে? এই মাটিটাকে হয়তো আলগা করতে সাহায্য করে, কিন্তু জল ওকে বয়ে নিয়ে যায় না, ও নিজেই মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর থেকে নিচের দিকে নেমে আসে। চলে আসি আমরা পরবর্তী টপিকটাই, সেটা হচ্ছে আবহ বিকার বা বিচূর্ণী ভবন কাকে বলে। দেখো, আবহ বিকার শব্দটাই এসেছে কিন্তু আবহাওয়া থেকে, অর্থাৎ আবহাওয়ার যে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন তুমি বলতে পারো উষ্ণতা, আর্দ্রতা, এগুলোই যখন কাজ করে কি করে, কোনটায় তো শিলাখণ্ড রয়েছে, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এবং সেটা কিভাবে হতে পারে? যেমন রাসায়নিক পদ্ধতি হতে পারে বা যান্ত্রিকও হতে পারে। অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা, উষ্ণতা, আর্দ্রতা, যাই হোক না কেন, যার দ্বারাই হোক না কেন, সেটা যখন ভূপৃষ্ঠের কোনো শিলা সমূহকে রাসায়নিক ও যান্ত্রিক ভাবে চূর্ণ বিচূর্ণ করে সেই স্থানেই পড়ে থাকে, এটাকে আমরা কি বলছি? আবহ বিকার। দেখো, আবহ বিকার মানে হচ্ছে কি, প্রথমে পাবো আবহ মানে আবহাওয়া, আর বিকার মানেই হচ্ছে কি, সেটা কোন একটা ক্ষয় বা পরিবর্তন। আমরা জানি বিকার মানেই হচ্ছে পরিবর্তন। তো আবহাওয়ার দ্বারা কোনো কিছুর ক্ষয় বা তার চেঞ্জ হওয়া, কোথায় পরিবর্তন হওয়া, এটাকেই বলছে আবহ বিকার। তোমরা সংজ্ঞা দেখতে পারো, সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি কিরকম, যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাসমূহ যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নিজ স্থানেই শিলাস্তর ভেঙে পড়া থাকার প্রক্রিয়াকে আবহ বিকার বা বিচূর্ণী ভবন বলে। নেক্সট কি রয়েছে? নগ্নি ভবন কাকে বলে? সেম একই জিনিস, এই আবহ বিকার, তারপরে হচ্ছে যেমন ক্ষয়ী ভবন, শেষ পর্যায়ে হচ্ছে কি নগ্নি ভবন। তো বলছে আবহ বিকার ও ক্ষয়ী ভবনের মিলিত প্রক্রিয়ায় শিলার উপরি অংশ আলগা হয়ে স্থানচ্যুত হলে ভিতরের শিলা উন্মোচিত হয়, এই প্রক্রিয়াকে নগ্নি ভবন বলে। অর্থাৎ এই হয়তো কোন একটা শিলা রয়েছিল, সেখানে তো কিছু তৈরি হয়েছে ভেঙে চুরে, তারপরে এটাকেও যখন সরিয়ে নিয়ে যায়, তারপরে কি এই যে এই স্তরটা সেটা উন্মুক্ত হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে নগ্নি ভবন। চলো দেখে নি আমাদের পরবর্তী কি রয়েছে। আর আমাদের কিছু ছিল না। তো এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে অবরোহণ এবং যে আরোহণ, তার পার্থক্য এবং বেশ কিছু ছোট প্রশ্ন, সেটা আমি নেক্সট যে ভিডিও ক্লাস আমি নিয়ে আসবো সেটাতে কিন্তু আমি আলোচনা করব। যেমন গড় সমুদ্র সমতলীকরণ বলতে কি বোঝো, তারপরে পর্যায়ন কি, সরি পর্যায়িত হয়েছে, পর্যায়িত ভূমিরূপ কি, গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, ইত্যাদি। আজকের মতোই এটুকুই, আবার দেখা হবে নেক্সট দিন এর পরবর্তী পার্টগুলোকে নিয়ে। আমি
এই ক্লাসটা মোটামুটি 5টা বা 6টা পার্টে তোমাদের সামনে আমি হাজির করব। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী দিন। আজকের মতো এটুকুই। ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো। ব্যাস।